ওখানে? কে ওখানে? নিষিদ্ধ গ্রামের গল্প আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, স্বাগতম আমাদের ফেসবুক পেজে। আবারও সেই পরিচিত আমাদের হাফিজ ভাই আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। স্যার, তার কাছ থেকে অনেক ঘটনা আমরা শুনেছি এবং তার কাছ থেকে আমরা আজকে একটা নতুন ঘটনা শুনব। আসসালামু আলাইকুম হাফিজ ভাই, আপনার কাছ থেকে একটা ঘটনা শুনতে চাচ্ছি। আপনি তো অনেক রকমের ঘটনা জানেন। একটা এরকম যে মাছ দিয়ে মাছ মারতে গেল কেউ, বা এরকম একটু রিলেটিভ একটা ঘটনা আপনি বলুন। আপনার মুখ থেকে শোনার নিয়ে আপনাকে অনুরোধ করা হচ্ছে, বলেন। হ্যাঁ, মাছ রিলেটেড তো ঘটনা একটা আছে। তো সেই ঘটনা যদি বলতে চাই তাহলে তো ঘটনাটি বেশ পুরানো নয়, অল্প কিছুদিন আগেরই। আমি বরাবরের মতোই স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে, যারা আমাদের নিয়মিত লিসেনার। আপনাদেরকে আমাদের ফেসবুক পেজে স্বাগতম, নিষিদ্ধ গ্রামের গল্পে আমাদের ফেসবুক পেজে। আজকের ঘটনাটি ঈদ স্পেশাল এপিসোড 3। আজকের ঘটনাটি ঘটে আমার এক পরিচিত এক আত্মীয়র সাথে। তো ওনার কাছ থেকে যেভাবে ঘটনাটি শুনেছি সেইভাবেই বলার চেষ্টা করব। ঘটনাটি একটি মাছ মারা বা ওই জাতীয় একটি ঘটনা। তো আমার যার সাথে আমার রিলেটিভের সাথে এই ঘটনাটি ঘটে, উনি একজন গ্রামের মানুষ এবং অনেক কাজ করে থাকেন। যেমন ধরেন মাছ মারার সময় মাছ মারা, এরপরে ধান কাটা, বিভিন্ন প্রকারের কাজ করে থাকেন আর কি। একেবারে গ্রামের মানুষ বলতে যা বোঝায় তাই। তো উনি সাধারণত রাত্রিতে মাছ মারেন। আপনারা জানেন যে গ্রামের মানুষ অনেকটা সাহসী হয়ে থাকে। তো উনি ছিলেন একটু বেশি সাহসী। ওনাদের বাড়ি আমাদের পশ্চিমের ওই সাইডে আর কি, ধরাইলের থেকে একটু দূরে। এক্সাক্ট লোকেশনটা আমি বলছি না, কারণ নিষেধ করা আছে, সেজন্য বলছি না। তো উনি মাছ মারেন। একদিন উনি হঠাৎ করে ওনার বন্ধুদের সাথে মাছ মারতে যান। উনি যেই জায়গায় মাছ মারতে যান সেই জায়গাটা এমন একটি জায়গা যেটা অনেক পরিচিত, একটি হন্টেড প্লেস আর কি। অনেকেই জানে যে ওইখানে এই জাতীয় ঘটনা ঘটে। আর অনেকেই এটাও স্পষ্ট যে ওইখানে মানুষ যে জায়গাতে, যে প্লেসে মাছটা মারে, ওই জায়গাটা অনেক শ্যালো বা ওই জাতীয় মেশিন লাগানোর পরেও শুকায় না। জানিয়ে রাখা ভালো, ওই জায়গাটা হলো বিলের মতোই, বড় পুকুরের মতো আর কি। সেই জায়গাটা ওখানকার কোনো পানি শুকায় না। তো ওই পানি শুকায় না সেই জায়গায় মাছ মারতে ওনারা যান। সময়টা ছিল রাত্রের বেলা, এই 10টা-11টার দিকে তারা মাছ মারতে যায়। মাছ মারতে মারতে এক সময় একটি জায়গায় গিয়ে তারা জালটা ফেলে। ওই জায়গাটাতে জাল ফেলার সাথে সাথে অনেক গভীর, প্রায় যাকে বলে 2-3 মানুষ নিচে গভীরতা আর কি, ওই জায়গায় জালটা ফেলে। জাল ফেলার সাথে সাথে ওনারা একটা জিনিস খেয়াল করেন যে জালটা অন্য জায়গায় যে জালটা ফেলছে সেই জায়গায় জাল হঠাৎ করে উঠে এসেছে, টানলে পরে উঠে এসেছে, কিন্তু এই জায়গায় জালটা কেন যেন ভারী মনে হয় ওনাদের কাছে। তো ওনারা জালটা টানে, অনেক চেষ্টা করার পর যখন ওঠে না, তখন ওই যার কথা বলছি উনি একটু সাহসী বেশি হওয়ার কারণে নৌকা থেকে লাফ দেয়। লাফ দেওয়ার পরে উনি যেই জায়গায় একজ্যাক্টলি যে জায়গায় জালটা আটকেছে সেই জায়গায় দম দিয়ে জাল ধরে ধরে নিচের দিকে নামে। তো ওনার কাছ থেকে পরবর্তীতে শোনা আর কি, উনি যখন উঠে আসে এবং জ্ঞান ফেরে, তখন উনি বলেন যে ওই জায়গায় যাওয়ার পরে আমি দেখি যে জালটাকে একরকম পেরে, জালটাকে তার বসে আছে এরকম ভাবে, জালটাকে তার নিচে রেখে তারপরে জালের উপরে সে বসে আছে। এমন একটি ভয়ঙ্কর
প্রাণী বলবো নাকি মানুষ সে বলতে পারে না, বিশাল আকৃতির একটা দানবীয় আকৃতির একটা মানুষের মতোই, কিন্তু তার চুলগুলো যেন পানির ভিতরেই ভাসছে এবং উড়ছে আর কি। আচ্ছা কি আচ্ছা হাফিজ ভাই, আসলে এটা কি জিন জাতীয় কোনো জিনিস নাকি যে এরকম ভয়ঙ্কর দেখতে? তো পানির মধ্যে তো কিছু কিছু একটা জিনিস জানিয়ে রাখা ভালো। এই মানুষ ভূত এরপরে অনেক কিছুই বলে, আসলে ভূত বলতে কোনো কিছু হয় না। জেন অনেক জাতের থাকে, অনেক ধর্মের থাকে। মানুষের ভিতরে যেমন বিভিন্ন শ্রেণীর রয়েছে, ঠিক তেমনি জেনের ভিতরেও অনেক প্রকারের জেন রয়েছে। এরা তো অনেক ভাই হাফিজ ভাই, হ্যাঁ এরা কি অনেক রকম খারাপ বা ভালো হয়ে থাকে এরা? হ্যাঁ, জেনের ভিতরে অনেকই আছে। মানুষের ভিতরে যেমন খারাপ মানুষ রয়েছে, জেনের ভিতরে অনেক জিন রয়েছে যারা পানির ভিতরে থাকে, এবং অনেক জিন রয়েছে যারা টয়লেটের ভিতরে থাকে। খবির জিন রয়েছে। মানুষের অনেক জিন উপকারও করে, আবার অনেক জিন রয়েছে যারা অবাধ্য জিন, যাদেরকে বলা হয় শয়তানের অনুসরণ করে, তারা মানুষের ক্ষতি করে থাকে। ঠিক তেমনি ওই জায়গায় যে ঘটনাটি বলছিলাম, উনি খেয়াল করেন যে ওই জায়গায় বিশাল আকৃতির দানবীয় আকৃতির একটা অবয়ব, সে জালটাকে তার নিচে রেখে বসে আছে, জালটাকে পেরে বসে আছে আর কি। তো তখন তিনি ওই জায়গায় একটা বিভীষিকাময় অবস্থা তেনার সৃষ্টি হয়, অনেক নিচে, পানির নিচে। এবং তিনি রাত্রিবেলাতে একটি বিষয়, সেটা হলো পানির নিচে কিভাবে তিনি দেখতে পান রাত্রির অন্ধকার, এরপরে পানির অন্ধকার, সেটা আসলে একটা অলৌকিক ঘটনাই রয়ে যায়, একটি আশ্চর্যজনক ঘটনা, যার সমাধান আজও খুঁজে পাওয়া যায় নাই। এরপরে তিনি এক প্রকারে ভেসে ওঠেন এবং উপরের দিকে হাত দেন। এরপরে হাত দেখে তেনার সঙ্গীরা তেনাকে খুঁজে পায়, এবং নৌকার একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো নৌকোর একেবারেই গোড়ায় তিনি ডুব দিয়েছিলেন, কিন্তু তিনি ডুব দিয়ে পানির নিচ থেকে ওঠেন প্রায় অনেক দূর, প্রায় 100 গজ বা এর চেয়ে বেশি হবে আর কি। অত দূর ফাঁকে তিনি উঠে যান, এবং সেখান থেকে তেনাকে দ্রুত উদ্ধার করা হয় এবং তেনাকে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। এরপরে তেনাকে যখন বাড়িতে নিয়ে আসা হয়, বাড়ির মানুষকে প্রথমত জানানো হয় না। এরপরে তিনি দিন দিন শুকিয়ে যেতে থাকেন এবং বিভিন্ন প্রকারের অসুখ বিসুখ, এরপরে বিশেষ করে তেনার জ্বর কমতেই থাকে না। এই জ্বরের কারণে তিনি একসময় তার পরিবারের লোকজনকে বলে দেন যে আমি এরকম একটা ঘটনা ঘটেছে, আমি তো ভয় পেয়েছি। এরপরে মূলত ঘটনা এরপরে আরো বিস্তরভাবে, এরপরে মূলত ওনাকে একটি কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ যেটা বলে সেটা হলো, আমাকে একটু সময় দিন। এরপরে তেনাকে সময় দেওয়া হয় 24 ঘন্টা সময়। এরপরে রাত্রিতে তিনি কিছু একটা করে জানতে পারেন তেনার অনুগত জিনদের মাধ্যমে। তো উনি পরের দিন যেটা বলেন সেটা হলো, ওই জায়গায় মূলত অনেক মানুষকে ভয় দেখানো হয়, ওই জায়গা খুব একটা ভালো জায়গা না। তো ওই জায়গায় যখন তারা মাছ মারছে, ওই জিনটা কিছুই বলে নাই। পরবর্তীতে যখন ওনার বাসার উপরে মূলত যখন আশ্রয়স্থলের উপরে যখন ওই জালটা ফেলা হয়, তখন জিনটা একটু রেগে যায়, এরপর জালটা টেনে ধরে রাখে। তো জালটা টেনে ধরার পরে ওনাকে ভয় দেখানোর মূল কারণ হলো, উনি যখন ওই জালটা টান দিয়ে ছাড়াতে যায়, উনি দেখছেন যে ওইখানে ওই কিছু একটা জিন বসে আছে, কিন্তু উনি এটা দেখার পরও ভয় না পেয়ে সাহস করে যখন ওনাকে অবজ্ঞা করে, এক প্রকারে অবজ্ঞা করেই জালটা টান দিতে গেছে, তখনই কিন্তু ওই জেনটা একটু বেশি রাগান্বিত হয়েছে এবং সেই জন্য ওনাকে ভয় দেখিয়েছে। এরপর জেনটা ওই কবিরাজকে আরো বলে যে আমরা এই সমস্ত কিছু সহ্য করতে পারলেও একটা বিষয়ে আপনারা জানবেন, সেটা হলো জেনরা খুবই অহংকারী হয়ে থাকে। তারা নিজেদের আত্মমর্যাদাকে একটু বেশি প্রাধান্য দেয়। তারা একটুখানি যদি অপমানিত বোধ করে, তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি করে দিতে পারে। সেই জন্য মূলত ওই পরিচিতর যে ঘটনাটি ঘটেছে, আমার রিলেটিভ, সে আত্মীয়র, সে একটু তার এই কাজের দ্বারা তাকে অপমানিতই করেছে বলে সে জিনটি মনে করেছে, এবং তাকে এই জন্যই আর কি তাকে আক্রমণ করেছিল। এরপরে সমাধানের বিষয়টা হলো, সমাধান যেভাবে হলো সেটা হলো,
সমাধান করার জন্য যখন ওই কবিরাজ তাকে ফোর্স করে, তখন ওই কবিরাজকে জিনের পক্ষ থেকে জিনটা বলে যে আমাকে ছাড়ানো সম্ভব না, সারাটা জীবন তাকে বয়ে বেড়াতে হবে এই অপরাধের শাস্তি। যখন অনেক রিকোয়েস্ট করার পরে, শাস্তির ভয় দেখানোর পরে তাকে বলে, তখন বলা হয় যে আমাকে যদি আপনারা ছাড়াইতে চান বা আমি এখান থেকে চলে যাব, একটাই শর্ত, সেটা হলো 1 মণ ইলিশ মাছ যদি ওই নদীর ভিতরে ফেলে দেওয়া হয়। এরপরে তাকে আরও করা হয়, অনেক অনুরোধ অনুনয় বিনয় করার পরে তাকে বলা হয় যে আমরা এত দিতে পারবো না। তখন তেনার পক্ষ থেকে 5 কেজি ইলিশ মাছ চেয়ে বসা হয়, এবং সেটা এই রিসেন্টলি কিছুদিন আগেই সেটা ওইখানে দেওয়ার কথা বলা হয়েছে, সেটা দেওয়া হয়ে গেছে। এই যখন কিছুদিন আগে যে নতুন চাঁদ উঠলো, তার আগে যে কিছুদিন অন্ধকার থাকলো, সেই সময় দেওয়া হয়েছে। এখন আলহামদুলিল্লাহ তিনি ভালো আছেন এবং সুস্থ আছেন, সবার কাছে দোয়া কামনা করেছেন এবং তেনার পরিচয় দিতে তিনি অস্বীকার করেছেন। এই হলো আজকের ঘটনা। ধন্যবাদ হাফিজ ভাইকে, আপনি অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের ফেসবুক পেজ আবার নতুন কিছু আলোচনা বা কিছু হোটেল ঘটনা নিয়ে আসবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে একটা প্রশ্ন করতে ভাই, হাফিজ ভাই, যেটা কি আসলে অনেক অহংকারী হয়ে থাকে নাকি, যে তারা নিজেরা হ্যাঁ, আসলে সবাই তো এরকম না, কিন্তু ওনারা মূলত মানুষকে একটু ভয় দেখানো বা মানুষকে একটু ডিস্টার্ব করে হয়তো মজা পায়। তা আমার এই বিষয়টা শোনার পর আমার একটা বিষয় মনে পড়লো, সেটা হলো আমার সাথে অনেক কিন্তু এই ধরনের ঘটনা, আপনি নিজের সাথে এই ঘটনা, হ্যাঁ, অনেক ঘটেছে। সেটা হলো আমার যে দাদি ছিল, ওই দাদি উনি মারা গেছেন, সবাই দোয়া করবেন। তো ওনার সাথে যে জিনগুলো ছিল, জানিয়ে রাখা বলো, ওনার সাথে প্রায় 3-4টির মতো জিন ছিল। তো ওই জিনগুলোর ভিতরে কিছু জিন ছিল যারা একটু দুষ্ট প্রকৃতির। আমাকে ছোট থেকেই আমাকে আমার চাচাতো ভাইকে অনেক জ্বালাতো। কিভাবে জ্বালাতো? আমি মূলত তাদের কাছে ঘুমানোর জন্য পছন্দ করতাম। তো রাত্রিবেলায় যখন রাত্রি হয়ে যেত, তখন আর কি অনেক মধ্যরাত্রিতে দেখা গেল যে আমাকে হঠাৎ করে আমি ঘরের দুয়ারটা খুলে দৌড়াচ্ছি পুকুরের দিকে বা দয়ের দিকে, এরকমভাবে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করতো আর কি। তখন আমার দাদি আন্টি এনারা ঠেকাইতো, আমাকে আটকাতো এবং আবার নিয়ে এসে ঘুমায় রাখতো আর কি, শোয়াই দিত। তো এই ঘটনাগুলো আমার সাথে প্রায় ঘটতো, যা প্রায় 4-5 বছর 7 বছর পর্যন্ত এই ঘটনাগুলো ঘটেছে। এই ঘটনা যে শুধু আমার সাথে ঘটেছে তা না, আমার চাচাতো ভাই, যে বড় চাচাতো ভাই ছিল, ওনার সাথে আরেকটু বেশি ঘটছে। সেটা হলো দাদির ঘরে চাচাতো ভাইটি যেতেই পারতো না, যদি যাইতো তাহলে সে ডাবের দিকে তাকাই থাকতো আর বলতো যে ওই যে আমাকে ধরতে আসতেছে, মারতে আসতেছে, আমি ঘরে থাকবো না, এরকম করে বলতো আর কি। তো আমার সাথে এই ঘটনাগুলো ঘটতো, এই কারণে আমাকে এক পর্যায়ে দাদির সাথে ঘুমানো বাদ দিতে হয়। আমার মা অনেক সময় দেখা গেছে তার কাছে রাখতো, আমাকে ঝাড়া দিত, দাদিও ঝাড়া দিত। এটা আমার তখন বয়স ছিল, মার কাছ থেকে শোনা এই ঘটনাগুলো ঘটতো 5-7 বছর এই সময় আর কি, অনেক ছোট ছিলেন সেই সময় এই ঘটনাগুলো আর কি ঘটতো। আর একটা ঘটনা, সেটা হলো আমাদের বাসার প্রায় সবার সাথে এরকম ঘটনা ঘটতো। আমাদের বাড়িটা অনেক হন্টেড একটি বাড়ি, চারপাশে অনেক জঙ্গল, হ্যাঁ, এই জাতীয় আর কি। তো একটা ঘটনা, সেটা হলো একদিন আমার এক চাচা, উনি এই ঘটনা বলার আগে আরেকটি ঘটনা বলি। সেটা হলো আমি, আমার মা, আমার বোন যখন আমার বয়স প্রায় 8 বছর 9 বছর হবে, তখন এক ঘরের ভিতরে শুয়েছিলাম। তখন হঠাৎ করে, তখন কারেন্ট ছিল না, কারেন্ট হয়তো বা এতটা ছিল না, এভেলেবল ছিল না। তো কারেন্টের সবার বাড়িতে যে কারেন্টটা আগে ছিল না, এখন আধুনিক যুগে সবার বাড়িতেই কারেন্ট। হ্যাঁ, তখন মা খেয়াল করে যে আমাদের বিছানার পাশে আমার এক ফুফাতো বোনের রূপ ধরে একটা মেয়ে মাথার চুল আশ্রইতেছে। হ্যাঁ, হঠাৎ করে ঘুম থেকে উঠে যখন এটা দেখে, এটা যে ইলিউশন ছিল বা মনের ভুল তা না,
মা অনেকক্ষণ দেখে এবং লাইট জ্বালায়, জ্বালানোর পরে মা দেখতে থাকে এবং হঠাৎ করে যখন আমাদেরকে ডাক দেয় উঠায়, তখন দেখে যে হঠাৎ করে নাই। তো এরকম ঘটনা ঘটে। আরেকটি ঘটনা ঘটে, সেটা হলো একদিন আমার এক চাচা টয়লেটে গেছিল। টয়লেটে যাওয়ার পরে তিনি যাওয়ার আগে মাছ খেয়ে যায় এবং মাছ খেয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমি মূলত চিৎকার শুনতে পাই। তো চিৎকার শুনে যখন ওইখানে যাই, দেখি যে আমার কাকা অনেক উঁচু থেকে পড়ে গেছে এবং আমাকে বলে যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এটা এমন একটি বিষয়, সেটা হলো আশেপাশের লোকও ছিল না, ওনার শরীর যে অসুস্থ ছিল তাও না, ওনাকে স্পষ্টতই ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। অনেক রকম বদজিন বা খারাপ চিন্তা হ্যাঁ, এরকম ঘটনা অনেক ঘটনাই আছে। তো পরবর্তীতে আমাদের পরিবারের সাথে ঘটা এবং আত্মীয় স্বজনদের সাথে ঘটা অনেক ঘটনা রয়েছে, যেগুলো মূলত আমাদের আত্মীয় স্বজনের প্রায় অনেকের সাথেই, বলতে প্রত্যেকটা মানুষের সাথেই ঘটনাগুলো আছে। আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আগামী কোনো এপিসোডে। আপনাদেরকে ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, শেয়ার লাইক করে কমেন্টস করে আমাদেরকে উৎসাহ দিবেন। এই ছোট্ট প্রয়াস রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের হাফিজ ভাইয়ের ঘটনা আপনাদের সবার কাছে ভালো লাগবে শেয়ার